আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। সবাইকে ম্যাথমেটিক্স চ্যানেলে স্বাগত। সবেমাত্র মাধ্যমিক শেষ করে যারা বসে আছো রেজাল্ট হাতে পাওয়ার আশা, নতুন অনেক স্বপ্ন সাজিয়ে ভবিষ্যতের গন্তব্যের দিকে তাকিয়ে আছো, তাদের সবার জন্য এই চ্যানেল ম্যাথমেটিক্স। আর আমি তোমাদের যাত্রাপথের সঙ্গী, তোমাদের গন্তব্যস্থলের সিঁড়ি হয়ে তোমাদের চলার পথের সাথে থাকবো। তোমরা যারা ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়বে মনস্থির করেছো বা করনি, তাদের সবার জন্য এই ভিডিও। ম্যাথমেটিক্সকে ভয় পাওয়ার আগে বুঝে নাও ম্যাথমেটিক্স কতটা সহজ হতে যাচ্ছে তোমাদের কাছে। ক্লাস 11 হলো ফাউন্ডেশন ইয়ার। এই বছরেই ডিসাইড হয় তুমি এভারেজ থাকবে না কনফিডেন্ট হবে। অনেক স্টুডেন্ট ক্লাস 10-এর পর রিল্যাক্স হয়ে যায়, কিন্তু যারা ক্লাস 11কে সিরিয়াসলি নেয় তারাই 12-এ গিয়ে এগিয়ে থাকে। ক্লাস 11 শুধু নতুন বই নয়, একটা নতুন মাইন্ডসেটের শুরু। আজ থেকে তোমরা শুধু স্টুডেন্ট নয়, ফিউচার ইঞ্জিনিয়ার, প্রফেসর, অফিসার, রিসার্চার, টিচার। সেই জার্নি শুরু হচ্ছে এই ম্যাথমেটিক্স দিয়ে। ফিয়ার আসে অজানা থেকে, যখন কনসেপ্ট ক্লিয়ার হয় তখন কিন্তু ফিয়ার ডিসঅ্যাপিয়ার হয়। ম্যাথ হলো একটা ল্যাঙ্গুয়েজ, যদি অ্যালফাবেট না জানো তাহলে প্যারাগ্রাফ কঠিন লাগবে। আজ সেই অ্যালফাবেট দিয়ে শুরু হবে। ম্যাথ কঠিন না, আনক্লিয়ার ম্যাথ কঠিন, আর আজ থেকে ম্যাথ হবে ইজি। তোমরা যারা ক্লাস 11-এ ম্যাথমেটিক্স শুরু করতে চলেছো, তাদের আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এতে তোমরা কি কি দেখবে একবার দেখে নিই। আজকের ক্লাসে তোমরা কি কি শিখবে। প্রথমে আমরা আলোচনা করব সায়েন্স এবং গণিত কেন বেছে নেব। তারপরে আমরা আলোচনা করব বাস্তব জীবনে ও কেরিয়ারে গণিতের প্রয়োগ। ক্লাস 10 থেকে 11-এর যে সেতু বন্ধন, এই যে ব্রিজ কোর্সটা, সেটা নিয়ে একটু আলোচনা করব। ভয় কাটিয়ে ওঠার যে মাইন্ডসেট বা মিথ যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে সম্পূর্ণ সিলেবাস নিয়ে কাটাছেড়া করব এবং সেখানে কিভাবে মার্ক ডিস্ট্রিবিউশন করা হয়, কিভাবে সেমিস্টার ওয়াইজ যে সিলেবাসটা আছে সেটা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা, এবং তারপরে আমরা উপসংহারে যাব। তো আজকে টোটাল এই জিনিসগুলো আমরা আলোচনা করব এবং এগুলো কিন্তু তোমাদের ভীষণ কাজে লাগতে চলেছে। এই ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে চোখ রাখো। তো শুরু করা যাক আজকের এই পর্বের আলোচনা, যে সায়েন্স স্ট্রিম আমরা কেন নেব। সায়েন্স কেন বেছে নেব সেটা আলোচনা করতে গেলে এর যে মেন কয়েকটি পয়েন্ট নিয়ে আমাদের অবশ্যই করতে হবে। না, কেরিয়ারের বহুমুখী সুযোগ, উচ্চশিক্ষায় মজবুত ভিত্তি, যৌক্তিক এবং বিশ্লেষণাত্মক দক্ষতা বৃদ্ধি, যেটাকে আমরা লজিক্যাল বা অ্যানালিটিক্যাল স্কিল বলে থাকি, বাস্তব জীবনের প্রয়োগ, প্যাটার্ন বা কাঠামোর ভাষা, যাকে আমরা বলি ল্যাঙ্গুয়েজ অফ প্যাটার্ন। তো এই জিনিসগুলো কিন্তু ম্যাথমেটিক্স থেকে আসে। তো সেই জন্য আমাদের ম্যাথমেটিক্স বা সায়েন্স বেছে নেওয়ার আগে এই জিনিসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। গণিত বা সায়েন্স বেছে নিলে তাহলে ক্যারিয়ারের দিকটাতে অনেকটা পথ খুলে যায়। সেখানে আমি যদি দুটো ভাগে ভাগ করি, একটা সায়েন্স স্ট্রিমের কোর ম্যাথমেটিক্স, আর একটা হচ্ছে ব্যবহারিক গণিত, যেটা কমার্স বা হিউম্যানিটিস এইগুলো নিয়ে। তো এই যে কোর ম্যাথমেটিক্সটা মূলত ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, বিশুদ্ধ গণিত এবং গবেষণাধর্মী ক্ষেত্রগুলিতে ভিত্তি করে এর কাজ আছে। আর ব্যবহারিক গণিতের ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সিএ, এমবিএ, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ডেটা সায়েন্স এবং পাবলিক পলিসির মতো আধুনিক পেপারগুলির জন্য অপরিহার্য। উচ্চশিক্ষার ক্ষেত্রে যে মজবুত ভিত্তি তৈরি করে, সেখানে আমরা দেখব যে উচ্চ মাধ্যমিক স্তরের গণিত পরবর্তী উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা বিল্ডিং স্টোন বা ভিত্তি প্রস্তর হিসেবে কাজ করে। ইঞ্জিনিয়ারিং, ফিনান্স, রিসার্চ, অ্যানালিটিক্যাল সব বিষয় কিন্তু গণিত অপরিহার্য। এছাড়াও উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি সহায়ক অ্যালায়েড সাবজেক্ট হিসেবে আমরা এটাকে ধরে নিতে পারি অর্থনীতি, কমার্স এবং সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে জটিল বিষয়গুলো বুঝতে সাহায্য করে। লজিক্যাল বা অ্যানালিটিক্যাল স্কিল, যেটা নিয়ে এখন খুব চর্চার মধ্যে আছে। গণিত কেবল সংখ্যার খেলা না, এটি মস্তিষ্কের নির্দিষ্ট কাজ করতে শেখায়। শিক্ষার্থীরা লজিক্যাল থিঙ্কিং বা রিজনিং, যুক্তিনির্ভর চিন্তা করার ক্ষমতা তৈরি করে। সমস্যাকে বিভিন্ন পর্যায়ে দেখে তার বিভিন্ন সমাধান
তৈরি করার দক্ষতা গড়ে তোলে, জটিল গাণিতিক সমস্যার সমাধানের প্রক্রিয়া বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত গ্রহণের শক্তিশালী ক্ষমতা তৈরি করে। বাস্তব জীবনে গণিতের সঙ্গে যদি আমি সম্পর্ক বোঝাতে চাই, সম্পর্ক কিন্তু অসীম। বাস্তব জীবনে গণিতের সঙ্গে সম্পর্ক আর্থিক ব্যবস্থাপনা বা পরিকল্পনার ক্ষেত্রে আছে, পণ্য ক্রয় বা বিল বিশ্লেষণের ক্ষেত্রে, সময় বা কার্যের হিসেবে, প্রাকৃতিক ও সামাজিক পূর্বাভাস এবং দৈনন্দিন বিন্যাসের মাধ্যমে গণিতকে ব্যবহার করা যায়। আর্থিক বা ব্যবস্থাপনা বা সামাজিক বা পরিকল্পনার ক্ষেত্রে ব্যাংক ঋণের কিস্তি থেকে ইএমআই থেকে শুরু করে সরল বা চক্রবৃদ্ধি সুদের হিসেব অথবা ব্যক্তিগত বাজেটের যে আর্থিক বা ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স যেটা তার ক্ষেত্রে অপরিহার্য, পণ্য ক্রয় বা বিল বিশ্লেষণ, বিদ্যুৎ বিল, জলের বিল এবং অন্যান্য সাপ্লাইয়ের ক্ষেত্রে বোঝা এবং যাচাই করা গণিতের প্রয়োজন। এছাড়াও কেনাকাটা, পণ্যমূল্য এবং জিএসটির নির্ধারণের ক্ষেত্রে কিন্তু গণিত প্রয়োজন। সবসময় কার্যের সময় এবং কার্যের হিসাবের ক্ষেত্রে ঘড়ি বলো, ক্যালেন্ডার বলো, যা কিছু বলো, সব কিছু ভ্রমণের সময় এবং দূরত্বের ক্ষেত্রে, কর্মক্ষেত্রের গতি নির্ধারণের জন্য গাণিতিক সূত্র কিন্তু ভীষণভাবে প্রযোজ্য। আবহাওয়ার পূর্বাভাস থেকে শুরু করে রোগ ব্যাধি ছড়ানোর পূর্বাভাস পর্যন্ত সব কিছুই কিন্তু পরিসংখ্যান এবং কলনবিদ্যা। এবং দৈনন্দিন যদি আমি বিন্যাস করি, বিভিন্ন অনুষ্ঠানে বসার পরিকল্পনা, সিটিং অ্যারেঞ্জমেন্ট, লজিক্যাল রিজনিংয়ের মাধ্যমে জটিল সমস্যার সমাধান খুঁজে বের করা গণিতের একটি প্রয়োগ। এছাড়াও নানা রকমের কেরিয়ারের দিকে আমি যদি দেখি, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, ফিনান্স, কমার্স, ডেটা সায়েন্স ও পরিসংখ্যান, গবেষণা, বিজ্ঞান, নিরাপত্তা, ক্রিপ্টোগ্রাফি, অর্থনীতি ও জননীতি। মোটামুটি বলা যায় যে একবারে আধুনিক জীবনযাত্রার সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সমস্ত শাখা, রোবোটিক্স থেকে শুরু করে কম্পিউটার সায়েন্সের ক্যালকুলাস, ভেক্টর, ম্যাট্রিক্স ব্যাপক হারে ছড়িয়ে রয়েছে। ফিনান্স এবং কমার্সের ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ফিনান্স অ্যানালিস্ট, ব্যবসার প্রশাসক, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু গণিত অনিবার্য। মুনাফার সর্বোচ্চকরণ এবং বাজার প্রবণতা বোঝার জন্য গণিত কিন্তু অপরিহার্য। ডেটা সায়েন্স বা পরিসংখ্যানের ক্ষেত্রে আধুনিক ডেটা চালিত বিশ্বের ডেটা অ্যানালিসিস্ট বা স্ট্যাটিস্টিশিয়ানের হিসেবে কেরিয়ার গড়ার জন্য পরিসংখ্যান বা তথ্য বিশ্লেষণের জ্ঞান কিন্তু বাধ্যতামূলক। গবেষণা বা বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ইত্যাদির ক্ষেত্রে কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালের পরিকল্পনা এবং মহাকাশ বিজ্ঞানের জটিল গাণিতিক মডেলিংয়ের মাধ্যমে নতুন আবিষ্কার করা সম্ভব। নিরাপত্তা বা ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে সাইবার নিরাপত্তা এবং তথ্যের গোপনীয়তা রক্ষা করার ক্ষেত্রে এনক্রিপশন বা মৌলিক সংখ্যা, জটিল বীজগাণিতিক যে ব্যবহার সে সমস্তর ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রযোজ্য। এছাড়াও অর্থনীতি বা জননীতি, দেশের বাজেট প্রণয়ন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, জনকল্যাণমূলক নীতি তৈরিতে গণিত এবং অর্থনীতির বিশেষ ভূমিকা আছে। বিশেষ তিনটি প্রয়োগের উদাহরণ এখানে দেওয়া যেতে পারে। ম্যাট্রিক্স ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ, ব্যবসায়িক বিক্রয় হিসাব করতে ব্যবহৃত হয়। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, সীমিত সম্পদে সর্বোচ্চ মুনাফা অর্জন বা উৎপাদন খরচ কমানোর ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে ব্যবহৃত হয়। সম্ভাবনা, বীমা প্রতিষ্ঠানের ঝুঁকি মূল্যায়ন, শেয়ার বাজারের গতি প্রকৃতি বুঝতে কিন্তু সম্ভাবনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গণিত কেবল একটি বিষয় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে যৌক্তিক চিন্তা, বিশ্লেষণাত্মক দক্ষতা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা তৈরি করে। সেই জন্য গণিত বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবারে আমরা মূল পর্বে ঢুকে যাই, যার জন্য এই অঙ্ক নেওয়া, যার জন্য সায়েন্সে পড়া সব কিছুই কেরিয়ারের সেরা অপশানগুলো। প্রাথমিকভাবে টপ ইনস্টিটিউট যেগুলো আইআইটি, এনআইটি, যাদবপুর ইউনিভার্সিটি, আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এই সমস্ত ইনস্টিটিউটে ভর্তির ক্ষেত্রে কিন্তু ম্যাথ 10+2 কোর্স অবশ্যই গুরুত্বপূর্ণ। ডেটা সায়েন্টিস্ট, যেটা বর্তমানে বিশ্বের সবচেয়ে ডিমান্ডিং এবং হাই স্যালারির জব। অ্যাকচুয়ারি, ইন্স্যুরেন্স বা রিস্ক ম্যানেজমেন্টের সবচেয়ে সম্মানজনক পেশা। সফটওয়্যার ডেভেলপার, লজিক্যাল থিঙ্কিংয়ের
কারণে টপ কোডার হওয়ার সুযোগ, ডিফেন্স ও রিসার্চ, এনডিএ, আইএসআরও, ইসরোর যে মহাকাশ গবেষণা বা দেশের সুরক্ষার সরাসরি যুক্ত হওয়া, এই সমস্ত কিন্তু কেরিয়ারের অপশানগুলো লোভনীয় এবং আকর্ষণীয় এবং উন্নত বেতনের, একটা বিরাট বেতনের এই সমস্ত প্রফেশনে যাওয়ার সুযোগ আছে। এছাড়াও যে আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে এই 11-12 গণিত সিলেবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিটেক বা বিই ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন শাখায়, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল ইত্যাদি বিভিন্ন শাখায়, বিএসসি অনার্স ইন ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, পিওর সায়েন্সের গবেষণা এবং প্রফেসর বা টিচার হওয়ার সুযোগ, ইন্টিগ্রেটেড এমএসসি, আইএএসিআর বা এনআইএসিআর এর মতো প্রিমিয়াম প্রতিষ্ঠানে 5 বছরের কোর্স এবং প্রয়োজনে এন্ট্রান্স যেগুলো জিই, মেন, অ্যাডভান্স, স্টেট জয়েন্ট, জেডব্লিউ, জেই, বিটস্যাট, কিউ, ইউইটি, এনডি, এআই, এই সমস্ত ক্ষেত্রে এন্ট্রান্সের ক্ষেত্রে কিন্তু এই +2 কোর্সটা, যেটা ক্লাস 11 এবং 12-এর যে কোর্স, এই কোর্সটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এই কোর্সে ম্যাথমেটিক্স। তো তাহলে আমরা বুঝতেই পারছি যে ম্যাথমেটিক্সটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই সব আকর্ষণীয় এবং লোভনীয় উচ্চশিক্ষা বলো বা চাকরির ক্ষেত্রে। এবারে চলে যাই সম্পূর্ণ নতুন স্ট্রাকচারের যে সেমিস্টার সিস্টেমের সিলেবাস, সেই সিলেবাসের সম্পর্কে ডিটেলে আলোচনায়। পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ বা WBCHSE একাদশ ও দ্বাদশ শ্রেণীর নতুন যে সেমিস্টার ভিত্তিক সিলেবাস প্রবর্তন করেছে, যা মূলত সর্বভারতীয় স্তরের এনসিইআরটি বা সিবিএসই সিলেবাসের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি করা হয়েছে। তো এই যে ধাঁচের যে সেমিস্টারটা, এই সেমিস্টারে কেমনভাবে কোশ্চেন আসে, প্রধানত এই সেমিস্টার হচ্ছে 4টা সেমিস্টারে ভাগ করা হয়েছে। প্রথম দুটো 11-এর ক্ষেত্রে এবং দ্বিতীয় দুটো 11-এর ক্ষেত্রে। প্রথম যে দুটো সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, সেটা হচ্ছে ক্লাস 11 এবং সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 ক্লাস 12। সেমিস্টার 1-এর ক্ষেত্রে পুরোটাই কিন্তু এমসিকিউ ভিত্তিক পরীক্ষা। সেমিস্টার 2-র ক্ষেত্রে বর্ণনামূলক, সেমিস্টার 3-র ক্ষেত্রে এমসিকিউ, আবার সেমিস্টার 4 ক্ষেত্রেও বর্ণনামূলক। এইভাবেই কিন্তু টোটাল এভাবে সিলেবাসটা ডিস্ট্রিবিউট হয়েছে। তবে এই ক্ষেত্রে প্রতিটি সেমিস্টারের থিওরি কিন্তু 40 নম্বরের হয়, প্রজেক্ট বা ইন্টারনাল কিন্তু 10 নম্বরের হয়। এই থিওরিটা যেটা, এইটা নিয়ে আমরা এবারে বিশদে আলোচনা করব সেমিস্টার 1-এর সিলেবাসের ওভারভিউ। তো এখানে এই যে এটা ইউনিট 1 সেট এবং ফাংশন 15 নম্বরের হয়, যেটা সেট এবং সেটের ধারণা, ভেন ডায়াগ্রাম নিয়ে থাকে। তারপর রিলেশন ম্যাপিং থাকে, যেখানে ডোমেন রেঞ্জ নিয়ে আলোচনা থাকে, এবং ট্রিগনোমেট্রিক ফাংশন, যেখানে কোণের পরিমাণ, যোগফল এবং বিয়োগফলের সূত্র থাকে। এই গেল, এই নিয়ে হচ্ছে ইউনিট 1 15 মার্কের। একই রকমভাবে আমরা ইউনিট 2-তে আমরা দেখতে পাবো যে অ্যালজেব্রার 15 নম্বর এবং ক্যালকুলাসের 10 নম্বর। সেখানে অ্যালজেব্রার ক্ষেত্রে থাকবে কমপ্লেক্স নাম্বার, দ্বিঘাত সমীকরণ যেটা কোয়াড্রেটিক ইকুয়েশন, লিনিয়ার ইনইকুয়ালিটি এবং তার সঙ্গে পারমুটেশন কম্বিনেশন, বিন্যাস বা সমবায়। এবং 10 নম্বরে যে ক্যালকুলেশন থাকবে তাতে লিমিট এবং ডেরিভেটিভের মূল ভিত্তিটা নিয়ে আলোচনা থাকবে। এই নিয়ে ইউনিট 1 এবং ইউনিট 2, ইউনিট 1 15 নম্বর, ইউনিট 2 15 প্লাস 10, এই নিয়ে মোট 40 নম্বরের প্রশ্ন থাকবে, সমস্ত কিন্তু এমসিকিউ। এরপরে চলে যাই যে ক্লাস 11-এর সেমিস্টার 2 নিয়ে আলোচনা। এখানে বর্ণনামূলক সিলেবাস, এখানে টোটালটাই ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন হয়। এখানে অ্যালজেব্রাতে আমরা গাণিতিক আরোহণ বা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, দ্বিপদ, উপপাদ্য, বাইনোমিয়াল থিওরেম, অনুক্রম বা শ্রেণী বা সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, এই নিয়ে থাকে অ্যালজেব্রা। কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে থাকে সরলরেখা বা স্ট্রেট লাইন, কনিক সেকশন, বা এখানে বৃত্ত থাকে, অধিবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, এই নিয়েই হচ্ছে কনিক সেকশন, এটা কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে। আর থাকে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটিস, এখানে স্ট্যাটিস্টিক্স, মিন ডিভিশন, ভেরিয়েন্স এবং প্রবাবিলিটির ক্ষেত্রে প্রাথমিক ধারণা, এই নিয়েই কিন্তু এর ডেসক্রিপটিভ পার্ট। এরপরে আমরা আলোচনা করব ক্লাস 12-এর ক্ষেত্রে। ক্লাস 12-এর দুটো সেমিস্টার, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4, এবং সেমিস্টার 3-তে 40 নম্বরের এমসিকিউ এবং সেমিস্টার 4-এ ডেসক্রিপটিভ টাইপের 40 নম্বর। তো এখানে এমসিকিউর মধ্যে যে সিলেবাসটা থাকবে, রিলেশন এবং ফাংশন থাকবে, ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট থাকবে, অ্যাডভান্স ক্যালকুলাসের কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি থাকবে, এবং প্রবাবিলিটি থিওরি, বেস থিওরেম, এটুকুই থাকবে। এরপরে সেমিস্টার 4-এ যেটা থাকবে সেটা হচ্ছে কি ইন্টিগ্রালস এবং অ্যাপ্লিকেশন,
ভেক্টর অ্যান্ড 3D জিওমেট্রি, ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং লিনিয়ার প্রোগ্রামিং, এই নিয়ে 40 নাম্বার। তাহলে টোটাল যদি ডিস্ট্রিবিউশন করি, এখানে টোটাল দেখতে পাবো যে ক্লাস 11-এর ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার এমসিকিউ 40 নাম্বারের এবং 10 নাম্বারের প্রজেক্ট, টোটাল 50 নাম্বার। ক্লাস 11-এর ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টার যেটা, সেখানে আমরা দেখব ডিসক্রিপটিভ টাইপের 40 নাম্বার থিওরি এবং 10 নাম্বারের প্রজেক্ট, মোট 50 নাম্বার। ক্লাস 12-এর সেমিস্টার 3-তে আমরা এমসিকিউ দেখব, সেখানে 40 নাম্বার থিওরি এবং 10 নাম্বারের প্রজেক্ট, মোট 50 নাম্বার। এবং ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টার ডেসক্রিপটিভ টাইপের 40 নাম্বার, 10 নাম্বার থিওরি 40 নাম্বার, 10 নাম্বারের প্রজেক্ট, মোট 50 নাম্বার। তো টোটাল এইচএসের যে মার্ক ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে 200 নাম্বারের মধ্যে এইভাবে কিছুটা থিওরি, কিছুটা প্রজেক্ট এবং 4টা সেমিস্টার এবং 2টো সেমিস্টারে এমসিকিউ এবং 2টো সেমিস্টার ডেসক্রিপটিভ টাইপের, এবং 11-12-এ দুটো মিশ্রিতভাবে আছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিটে ভাগ করা আছে বিভিন্ন সিলেবাসটাকে প্রত্যেকটা সেমিস্টারের। তো এই গেল টোটাল সিলেবাস পদ্ধতি। আশা করি তোমরা ডিটেলে তোমরা সিলেবাসটা দেখে নিয়েছো। ক্লাস 10 থেকে ক্লাস 11-এ ওঠার সময় একটা, যেখানে আমাদের এই যে দুটি সম্পূর্ণ ভিন্ন ধরনের কোর্স, এই ভিন্ন ধরনের কোর্সের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ব্রিজ বা সেতুর কিন্তু প্রয়োজন হয়। ক্লাস 10টা একটা ফাউন্ডেশন কোর্স এবং ক্লাস 11 অ্যাডভান্স কোর্স, এই দুটোর মধ্যে একটা সেতু বন্ধনের দরকার হয়। সেই সেতু বন্ধন হিসেবে বেশ কিছু চ্যাপ্টার আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা আগে শিখেছি এবং সেটাকে কাজে লাগিয়ে, সেই পূর্বজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা পরবর্তীকালে অনেক কিছুই শিখবো। যেমন বাস্তব সংখ্যা শিখেছি, সেখান থেকে ভিত্তি করে আমরা ইন্টারভ্যাল বা ব্যবধি শিখব, বোঝার ভিত্তি যেটা। ত্রিকোণমিতির যে আমরা ত্রিকোণমিতির বেসিক জিনিস শিখেছি, সেখান থেকে ত্রিকোণমিতির গ্রাফ, ফাংশন, অপেক্ষক, এগুলো আমরা শিখব। গাণিতিক প্রগতি আমরা শিখেছি, সেখান থেকে আমরা গুণোত্তর প্রগতি এবং বিভিন্ন শ্রেণী শিখব। দ্বিঘাত সমীকরণ থেকে আমরা শিখব জটিল সংখ্যা। এই রকমের নানা রকমভাবে বীজগাণিতিক, ত্রিকোণমিতি এবং স্থানাঙ্ক জ্যামিতির নানা জিনিস দিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাব 11 থেকে 12-এর দিকে। আর 11-12 মানে ক্যালকুলাস, আমরা জানি নতুন ধারণার সঙ্গে আমাদের পরিচিতি হবে। ক্লাস 10-এ আমরা স্ট্যাটিক্স বিষয় নিয়ে কাজ করেছি, ক্লাস 11-এ ক্যালকুলাস আমাদের পরিবর্তনশীল বা ডাইনামিক্স বিষয় মাপতে শেখাবে। লিমিট ক্লাস 10-এ আমরা ফাংশন বা গ্রাফের ধারণা, যার অ্যাডভান্স এক্সটেনশন। এই রকমভাবে আমরা যা শিখেছি সব কিছু কিন্তু কাজে লাগিয়ে আমরা ক্লাস 11-এ উঠব এবং ধীরে ধীরে আমরা সেখানে ক্লাস 12 থেকে আমরা বিভিন্ন দিকে এগিয়ে যাব এবং বিভিন্ন দিকে ধীরে ধীরে এক্সপার্ট হতে থাকবো। তো এই গেল টোটাল সিলেবাস। এবং এই যে ব্রিজ কোর্সটা আমাদের কিন্তু কাছে খুবই গুরুত্বপূর্ণ। ফাউন্ডেশন কোর্স যেমন গুরুত্বপূর্ণ এবং সেটাকে উপরে বেস করে যে ব্রিজটা তৈরি হবে এবং সেটা অ্যাডভান্স কোর্সের দিকে যাবে। এই ব্রিজ কোর্স যদি মজবুত না হয়, সেখানে কিন্তু এই অ্যাডভান্স কোর্সের অনেক কিছু সমস্যা আসতে পারে। সেই জন্য ব্রিজ কোর্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে বেসিকটা কিন্তু শক্তপোক্ত হওয়ার দরকার। তোমরা যারা সদ্য মাধ্যমিক দিয়েছো, তোমাদের মধ্যে অনেকেই গণিত ভীতি বা ম্যাথ ফোবিয়া কাজ করে তোমাদের মধ্যে। তো গণিত ভয় মূলত হচ্ছে একটা মানসিক বাধা, যেখানে শিক্ষার্থী এই গণিতকে অনেক বেশি জটিল মনে করে এবং পূর্ববর্তী ক্লাসের দুর্বলতার অংশটা থেকে এই ভয়ের উৎপত্তি হয় এবং সেটা ধীরে ধীরে ভয়ঙ্কর একটা মানসিক ধারণায় তৈরি হয়। কিন্তু অ্যাকচুয়াল এই ভয় কাটিয়ে ওঠা যায় সহজেই। অ্যাকচুয়াল এটা একটা মানসিক পরিস্থিতি। তো এই ভয় কাটিয়ে ওঠার কয়েকটি আমি এখানে দিক বলবো, যেখানে তোমরা খুব সহজে সেগুলো চিন্তাভাবনা করতে পারো। তো প্রথমে যেটা আসবে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে শুরু হবে। গণিতকে কঠিন ভেবে শুরু করলে কিন্তু শেখার উৎসাহ কমে যাবে। এই শান্ত ও ইতিবাচক মন নিয়ে পড়াশোনা করাটা জরুরি, এটা সফলতার প্রাথমিক ধাপ। মৌলিক ভিত্তি মজবুত করা, গণিত কেবল মুখস্থ করার বিষয় নয়। সূত্রগুলিকে মুখস্থ না করে সেগুলিকে কিভাবে এবং কেন প্রয়োগ করা হবে তা বুঝতে হবে। বইকে প্রধান ভিত্তি হিসেবে ব্যবহার করা উচিত, কারণ ধারণাগুলো অত্যন্ত সহজবোধ্যভাবে ব্যাখ্যা করা হয়। সেখানে ধাপে ধাপে অগ্রসর হতে হবে। একবারে সব শেখার চেষ্টা না করে সিলেবাসকে ছোট ছোট ভাগে ভাগ করে সেখানে ছোট ছোট ধাপে এগিয়ে যেতে হবে এবং ধীরে ধীরে আত্মবিশ্বাস গড়ে উঠবে।
এরপরে উচ্চ নম্বরযুক্ত এবং কঠিন অধ্যায়গুলো ধীরে ধীরে শুরু করতে হবে, যেমন ক্যালকুলাস মতো অধ্যায়গুলো নিয়মিত অনুশীলন করতে হবে। গণিতে দক্ষ হওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে নিয়মিত অনুশীলন করা। চিত্র বা গ্রাফের সাহায্যে বুঝতে হবে। অনেক বিমূর্ত জিনিস যেগুলো আছে, লিমিট ডেরিভেটিভ মতো নতুন নতুন জিনিস আসছে, সেগুলোকে কিন্তু ভিজুয়ালাইজ করতে গেলে সেটা গ্রাফের সাহায্যে বুঝতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে হবে। মক টেস্ট এবং অনুশীলনী সময় ভুল হওয়াটাই স্বাভাবিক, এবং ভুল হচ্ছে মানে সেখানে কিছু শেখার একটা অবসর থাকছে। সেই জন্য ভুল হওয়ার ভয় নয়, ভুলকে কাজে লাগিয়ে সেখানে কিভাবে ঠিক করা যায় সেটা চেষ্টা করতে হবে। সময়ের সঠিক ব্যবস্থাপনা বা মক টেস্ট, ঘড়ি ধরে নিয়মিত 3 ঘন্টার মক টেস্ট বা ওই সময়ের একটা নির্দিষ্ট সময়ের মক টেস্ট যদি করা যায় তাহলে কিন্তু খুব সহজে এই গণিত ভীতিকে দূর করা যায়। সূত্র এবং নোট তৈরি করা, সব সময় গুরুত্বপূর্ণ সূত্র, উপপাদ্য, নোট আলাদা খাতায় লিখে এবং প্রতিদিন তা রিভিশন করলে আত্মবিশ্বাস অনেকটা বাড়ে। তো এইগুলি যদি কন্টিনিউ করা যায় সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এইগুলো। গণিত বিন্দুমাত্র যদি ভয় কারোর মধ্যে থেকে থাকে সেটাও কাটিয়ে উঠে গণিতে সফলতা পাওয়ার দিকে অনেক ধাপ এগিয়ে যেতে পারবে। তোমরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছো, প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভিডিওটি অনেক কাজে লাগবে, অনেক কিছু জানতে পারলে। এবং যারা যারা এই চ্যানেলে নতুন তাদেরকে এই চ্যানেলে স্বাগত। অবশ্যই এই চ্যানেলটি তোমাদের ভীষণ কাজে লাগতে চলেছে। খুব তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে যারা সায়েন্স নিতে চাইছে এবং সায়েন্সে যারা পড়া শুরু করেছে বা যারা শুরু করবে তাদের প্রত্যেককে এই ভিডিওটি শেয়ার করো বন্ধুদের মধ্যে। অবশ্যই এটা তোমাদের ভীষণ কাজে লাগবে। তো এই শুরু হলো তোমাদের এই যে সিরিজ, ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিরিজ। এরপর থেকে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পরপর ক্লাস হতে থাকবে। আশা করি তোমরা এই যে ভিডিও সিরিজের প্রত্যেকটা ভিডিও তোমাদের ভীষণ কাজে লাগতে চলেছে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।